টপিকটি রয়েছে গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ে। গ্লোবাল ওয়ার্মিং আমরা বিশ্ব উষ্ণায়ন টপিকটি সম্পর্কে অনেকেই হয়তো জানি, বাট এখানে রিসেন্ট সিওপির যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের ব্যাপারে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে এবং তোমরা যে রাইটিং লিখবে সেই রাইটিংয়ে এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স বেস ডেটা দিয়ে থাকলে তোমাদের স্কোরটা কিন্তু অনেক ভালো হবে। সো দেখা যাক কি বলার চেষ্টা করা হচ্ছে, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। সংশয় এখনও। সম্মেলনে উপস্থিত দেশগুলি এই প্রথম জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনতে এটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত। আমি বরাবরই তোমাদেরকে একটা পয়েন্ট বলে থাকি যে রাইটিং এমন হবে যে লেখাটির মধ্যে নতুনত্ব কিছু আসবে এবং নতুনত্ব থেকে সবচেয়ে বড় কথা আপডেটেড ডেটা থাকবে, যেটা একদম রিলেটেবল হবে। এমন নয় যে ছোটোবেলায় রচনাতে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমি যে কথাটা লিখতাম আজকে 2023-এর ডিসেম্বর মাসে এসে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমি সেম কথা লিখবো, সেটা কিন্তু কখনো কাম্য নয় আমাদের কাছে। এই পয়েন্টটাকে আমাদের মাথায় রাখতে হবে। সো এখানে কি বলছেন লেখক সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি। সো লেখক এখানে বলছেন অস্তাচলে 2023, তো 2023 প্রায় চলে যাচ্ছে। জলবায়ুগত দিক থেকে এ বড় সুখের সময় নয়। তার মানে আমি কিন্তু সামহাও বলে দিচ্ছি যে আমাদের ক্লাইমেট অনেক প্রবলেমের মধ্যে আছে। ইতিমধ্যেই উষ্ণতম বছরের শিরোপা পেয়েছে 2023, মানে আমাদের টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে। একাধিক মাস তাপমাত্রার নিরিখে নতুন রেকর্ড গড়েছে। প্রত্যেকটা মাস আমরা যদি দেখি, ক্যালকুলেট করি আগের ইয়ারগুলোর তুলনায়, প্রত্যেকটা মাসে নতুন নতুনভাবে আমরা দেখতে পেরেছি বিশ্ব উষ্ণায়নের পথে আমরা যেমনভাবে এগিয়ে যাচ্ছি আগামী দিনে, আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার আগের বছর বা আগের দিনগুলোর তুলনায় অনেকটা বেড়ে গেছে। উষ্ণায়ন রুখতে যা যা করা উচিত, বিশ্ব যে এখনও অবধি সেই কাজে যথেষ্ট তৎপর নয় তেমন একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে। সো টেম্পারেচার কন্ট্রোল করার জন্য যে এনভায়রনমেন্টাল যে স্টেপগুলো নেওয়ার দরকার রয়েছে সেই স্টেপগুলো এখনও পর্যন্ত আমরা সেইভাবে নিয়ে উঠতে পারিনি এবং সেই প্রমাণ সকলেই জানে। প্যারিস চুক্তিতে তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার লক্ষ্যমাত্রাটি যে ক্রমেই হাতছাড়া হতে বসেছে সেই লক্ষণও স্পষ্ট। আমরা জানি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, যেখানে 1.5 ডিগ্রি পর্যন্ত আমরা টেম্পারেচারকে আটকে রাখবো বলেছিলাম, মানে তার উপরে যাতে টেম্পারেচার কোনোভাবেই ক্রস না করে, এরকমভাবেই একটা ট্রিটি আমাদের এখানে আমরা দেখেছিলাম। বাট সেক্ষেত্রেও যে সেই টার্গেটটা খুব তাড়াতাড়ি আমরা মিস করতে চলেছি সেই লক্ষণও স্পষ্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে কন্টিনিউ টেম্পারেচার বেড়ে চলেছে। ফলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানোর লড়াইটা এইবার শুরু হবে কিনা তেমন এক ক্ষীণ প্রত্যাশা ছিল COP28-এর দুবাই সম্মেলনকে ঘিরে। সো এইবার আমরা কোনো স্টেপ নেব কি নেব না, ফাইনালি আমাদের কোনো পজিটিভ অ্যাঙ্গেল এখানে তৈরি হবে কি হবে না, সেটা এই COP28-এর একটা টার্গেট ছিল। সো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ডেটা যে COP28-এর লোকেশন কোথায়? দুবাই। ক্ষীণ কারণ প্রতি বছরই ঢের আশা জাগিয়ে শুরু করেও মোক্ষম প্রশ্নগুলি শেষ পর্যন্ত এড়িয়ে যেতে অভ্যস্ত এই সম্মেলন। বাস্তবেও প্রায় 2 সপ্তাহ ধরে চলা সম্মেলন এবারও শেষ হলো অনেকগুলি সংশয় জাগিয়ে রেখে। লেখক এখানে স্বাভাবিকভাবেই স্পষ্টত বলে দিচ্ছেন যে COP28 এসেছে তার আগে বিভিন্ন আলাদা আলাদা মিটিং হওয়া সত্ত্বেও সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো এমন বেনিফিট কিছু পাইনি, কারণ সবাই যে টার্গেটটা রাখে সেই টার্গেট থেকে তারা পিছিয়ে আসে। যেমন সম্মেলনে উপস্থিত দেশগুলি এই প্রথম জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন এবং 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণকে শূন্য নামিয়ে আনতে এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত। মানে ওই প্রথমেই যে লাইনটা আমরা পড়লাম যে তারা এখানে জ্বালানি ব্যবহারকে কন্ট্রোল করবেন বলেছে এবং 2050 সালের মধ্যে কার্বন এমিশনকে পুরোপুরিভাবে জিরো করে দেবেন। এটা একটা পজিটিভ দিক, অবশ্যই পজিটিভ দিক। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রধানতম কারণ জীবাশ্ম জ্বালানি, এটা প্রমাণিত হবার পরেও COPর জলবায়ু সংক্রান্ত আলোচনায় জীবাশ্ম জ্বালানি বর্জনের আহ্বান জানাতে 30টি অমূল্য বছর কেটে গেল, তা আশ্চর্য বই কি। মানে এই যে
জীবাশ্ম জ্বালানি একটা অন্যতম কারণ আমাদের ক্লাইমেটের চেঞ্জের জন্য, এই কথাটা বোঝাতে 30টা বছর কেটে গেল। এটা একটা আশ্চর্যের স্বরূপ, এইরকমই লেখক বোঝানোর চেষ্টা করছেন। তাছাড়া যে নরম ভাষায় এই রূপান্তরের কথা বলা হয়েছে, তাতে অদূর ভবিষ্যতে তেল এবং গ্যাস কোম্পানিগুলি যে উৎপাদন কমাবে এমন সুযোগও কম, সমস্যা আরও আছে। COP28-এর অন্য যে জরুরি পদক্ষেপ বিষয়ে সহমত হয়েছে, যোগদানকারী দেশগুলি সেই পুনঃব্যবহারযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতাকে 3 গুণ এবং শক্তি কুশলতার হারকে দ্বিগুণ বৃদ্ধি করার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে 1.5 ডিগ্রিতে বেঁধে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয়। তাহলে সিম্পল কথা এইখানে বলছে যে যে এই যে জীবাশ্ম জ্বালানি কন্ট্রোল করার কথা যে বলছেন, এটা যতটা নরমভাবে বলা হয়েছে, আদৌ কি সেই নরমভাবে কথা বললে ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট যারা রয়েছে, যারা মেনলি এই অয়েল এবং গ্যাস ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশানের সাথে কানেক্টেড, তারা কি মানবে? তাদের বিজনেস কি তারা কমিয়ে দেবে? একই রকমভাবে এই যে কন্টিনিউয়াস বেসিসে আমরা যদি দেখি রিনিউয়েবল এনার্জিকে আমরা বাড়াতে চাই, তো রিনিউয়েবল এনার্জিকে আমরা যদি তার প্রোডাকশান বাড়াতে চাই, তার সাপেক্ষে কোনো স্টেপ কি প্রয়োজনীয় যে স্টেপগুলো রয়েছে সেগুলো কি নেওয়া হয়েছে? কিন্তু এ কাজে উন্নয়নশীল দেশগুলির জন্য পর্যাপ্ত আর্থিক সাহায্যের দরকার, যাতে পরিকাঠামোগত রূপান্তরের কাজটি সহজ হয়। কিন্তু সাম্প্রতিক সম্মেলনে এই সাহায্য বিষয়ে স্পষ্ট দিশা মেলেনি। এবার দেখো, সব কিছুর জন্য মেনলি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানি। উইদাউট মানি এক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে সলিউশন আমরা পাবো। বাট আমরা যদি এক্ষেত্রে সলিউশন না পাই, টাকা পয়সাকে আমাদের এখানে ডেভেলপমেন্ট যাদের মানে মেনলি এখানে পরের প্যারাগ্রাফে আরও ক্লিয়ার করা হয়েছে। মেনলি দেখো, এখানে দুটো পয়েন্টকে তোমাদেরকে মাইন্ডে ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ডেভেলপড নেশন, আরেকটা হচ্ছে ডেভেলপিং নেশন। এবার ডেভেলপিং মানে যারা অনগোয়িং, এখনও চলছে, এবং ইন্ডিয়া নিজেকে এখনও পর্যন্ত ডেভেলপিংয়ের ক্রাইটেরিয়াতে ফেলে। আর ডেভেলপড বলতে গেলে আমরা বলতে পারি UK, USA। এবার এদের এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক বছর আগে হয়েছে, মানে এরা আমাদের এনভায়রনমেন্টকে অনেক বেশি ব্যবহার করে তাদের দেশের ইকোনমিক কন্ডিশনের গ্রোথ অনেক এনে নিয়েছে। সিম্পল কথা, তাদের দেশে অনেক বেশি এখানে মানি জেনারেশন হয়ে গেছে, রিসোর্স ক্রিয়েশন হয়ে গেছে, যেইটা ডেভেলপিং নেশন লাইক ইন্ডিয়া আমরা এখনও পর্যন্ত সেই রূপ ব্যবহার করতে পারিনি। সিম্পল ব্যাপার, আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরে নেওয়া যাক একটা এরকম বালতি আছে, যেই বালতিতে হয়তো দেখে নেওয়া যাক 80% ওয়াটার আছে। এবার এই 80% ওয়াটার দিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এবার এক্ষেত্রে ধরে নেওয়া যাক ডেভেলপড যারা রয়েছে তারা হয়তো সামহাউ 70% ইউজ করে নিয়েছে, আর 5% ইউজ করে নিয়েছে ডেভেলপিং। তাহলে রিমেনিং পড়ে কত রইল? 5%। এবার বলছি এই 5%কে বাড়ানোর জন্য কন্ট্রিবিউশন কে বেশি করবে? অবশ্যই ডেভেলপ, কারণ সে 70% অলরেডি ব্যবহার করে নিয়েছে, তাহলে তাকে এখানে বেশি কন্ট্রিবিউট করা উচিত। তার মানে UK, USA এই সমস্ত ডেভেলপড যারা রয়েছে নেশন, তারা এখানে আর্থিক অনুদান দেবে, যাতে আমাদের যে এনভায়রনমেন্টের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমটাকে আমরা অনেক বেশি পরিমাণে কন্ট্রোল করতে পারি। সো এখানে সেই জায়গাতে অর্থ সাহায্যের যে পরিকল্পনা, সেটাও কিন্তু বস্তুত আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু সেটা কোনোভাবেই যে হ্যাঁ সাহায্য করা হবে সেরকম কোনো বক্তব্য রাখা হয়নি। দেখা যাক লাস্ট প্যারাগ্রাফে কি বলছে। অবশ্য অর্থ সাহায্য প্রদানের ক্ষেত্রে উন্নত দেশগুলি এমন অনিচ্ছুক মনোভাবের প্রমাণ ইতিমধ্যেই বিলক্ষণ দেখা গিয়েছে। মানে এমনও কেউ বলেনি যে হ্যাঁ আমরা টাকা দেবো। 2030 সালের মধ্যে $100 বিলিয়ন ক্লাইমেট ফাইন্যান্স গঠনের প্রতিজ্ঞা পূরণও তারা ব্যর্থ, মানে তারা কেউ টাকা দেয়নি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উন্নত এবং উন্নয়নশীল সমস্ত দেশেই অনুভূত, কিন্তু তার মোকাবিলা এবং কাটিয়ে ওঠার পথটি উভয় ক্ষেত্রে এক নয়। অর্থনৈতিক কারণেই আমি তোমাদেরকে বোঝালাম, এবং যেহেতু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে উন্নত দেশগুলির দায় ঐতিহাসিকভাবেই অন্যদের থেকে ঢের বেশি, তাই উন্নয়নশীল দেশগুলিতে উষ্ণায়নজনিত ক্ষতিপূরণ
এবং বিরূপ প্রকৃতির মোকাবিলার পরিকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা দানের প্রসঙ্গটি সবিশেষ গুরুত্বপূর্ণ। সিম্পল, আমাকে তাহলে টাকা দিতে হবে। ডেভেলপিং নেশন, এখানে আমি ডেভেলপিং নেশনরা যারা রয়েছে তারা এখানে অবশ্যই অনেক বেশি পরিমাণে সাহায্য প্রাপ্তি পেতে পারে অন্যান্য এখানে ডেভেলপ নেশনের থেকে। গত বছরের শার্ম এল শেখের জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণের তহবিল গঠনের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। এবছর তা অনুমোদিত হয়েছে, কিন্তু সেই সাহায্য দান বাধ্যতামূলক নয়। মানে সিম্পল কথা, আগের বছরের যে কপ মিটিং হয়েছিল সেখানে এরকম একটা ফান্ড তৈরি করা হবে যেটা কিনা এই বছর পারমিশন পেয়ে গেছে, কিন্তু সেই যে ফান্ডটা তৈরি করা হবে এবং সেখানে যে কন্ট্রিবিউশনটা হবে সেটা ম্যান্ডেটারি করে দেওয়া হয়নি। তাহলে বুঝতেই পারছো কে টাকা দেবে বা কে টাকা দেবে না। তাই এ যাবৎকাল ঐতিহাসিক দায় স্বীকারেই অসম্মত গ্লোবাল নর্থ কত আন্তরিকভাবে এই প্রতিজ্ঞা পূরণ করবে সংশয়তা থাকছেই। সিম্পল কথা, গ্লোবালি নর্থের দিকে মানে ইউকে ইউএসএ যারা রয়েছে নর্থার্ন কান্ট্রি, তো তারা কতটা এখানে টাকা পয়সা দেবে এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোল করার জন্য কতটা পরিমাণে তারা এখানে এগিয়ে আসবে সেটা একটা ভাবনার ব্যাপার। সো রাইটিংয়ের জন্য, ভালো লেখার জন্য এই টাইপের কনসেপ্ট ক্লিয়ারের তোমাদের থাকাটা দরকার। তাই তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। থ্যাংক ইউ।